ভাবতে অবাক লাগে তাই না? হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে কিছু একটা ঘটল, আর তার সরাসরি অসার এসে পড়ল ভারতে থাকা বিনিয়োগকারীদের টাকার উপর। মানে কিভাবে এটা সম্ভব? আজকের আলোচনা ঠিক এই বিষয় নিয়ে। আমরা দেখব কিভাবে আন্তর্জাতিক তেলের দামের একটা ছোট্ট ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে একটা ডমিনো এফেক্টের মতো সবকিছুকে নাড়িয়ে দেয়। 20 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। মানে এটা কোনো ছোটখাটো অঙ্ক নয়। সোচুন একবার, মার্চ 2026-এ যখন মার্কেট পড়ল, তখন মাত্র 2 সপ্তাহের মধ্যে বিনিয়োগকারীদের এতগুলো টাকা লিটারালি উবে গিয়েছিল। এর মধ্যে কারো কষ্ট করে জমানো টাকা ছিল, কারো ছিল এসআইপি, আবার কারো কেনা শেয়ারের দাম। সব মিলিয়ে এই বিশাল অঙ্কটা হারিয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা তো এটাই যে এমনটা হয় কেন? মানে হাজার হাজার মাইল দূরের একটা গন্ডগোলের জন্য এখানে সাধারণ মানুষের সেভিংস অ্যাকাউন্টে টান পড়ে কেন? চলুন এই কানেকশনগুলোই আমরা খুঁজে বের করি। এই জটিল ধাঁধার প্রতিটা সুতো আমরা এক এক করে খুলব। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই পুরো গল্পের শুরুটা হয় একটা জিওপলিটিক্যাল ক্রাইসিস বা ভূ-রাজনৈতিক সংকট দিয়ে, যার সরাসরি প্রভাব পড়েছিল বিশ্বের সবচাইতে জরুরি একটা সম্পদের ওপর। ঘটনাটা হলো 2026 সালের শুরুর দিকের। পশ্চিম এশিয়ায় একটা সংঘাত দানা বাঁধে। এর মধ্যেই আবার আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যায়। আর তার ফলস্বরূপ হরমুজ প্রণালীতে একটা নৌ অবরোধের মতো অবস্থা তৈরি হয়। এখন এই হরমুজ প্রণালী কিন্তু যে সে জায়গা নয়। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সারা বিশ্বের প্রায় 20% তেলের সাপ্লাই এই সরু রাস্তা দিয়ে যায়। তো বুঝতেই পারছেন, যখন ওখানে অবরোধের আশঙ্কা তৈরি হলো, তখন তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় ছড়িয়ে পড়ল। ভারতের আসল দুর্বলতার জায়গাটা এখানেই। এই চারটা দেখুন, একদম পরিষ্কার। আমাদের যা তেল লাগে তার 85%ই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। মানে ভাবুন, প্রতি 100 ব্যারেল তেলের মধ্যে 85 ব্যারেলই আমাদের কিনে আনতে হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক বাজারে তেলের দাম একটু বাড়লেই তার সোজা ধাক্কাটা এসে পড়ে আমাদের অর্থনীতির ওপর। আর এই ধাক্কাটা আসতে কিন্তু একদমই সময় লাগেনি, খুব দ্রুত ঘটেছিল সবকিছু। ফেব্রুয়ারির শেষে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় 5700 টাকা। সেখান থেকে দেখুন 9 মার্চের মধ্যে এটা বেড়ে দাঁড়ালো 9100 টাকারও বেশি। আর মাত্র কয়েকদিনের মধ্যে 13 মার্চে এটা $100 গণ্ডি টপকে গেল। এই যে রকেটের গতিতে দামটা বাড়ল, এটাই ছিল অর্থনৈতিক সংকটের প্রথম ঢেউ। তো তেলের দাম তো বাড়ল, কিন্তু এরপর কি হলো? এই তেলের দাম বাড়ার ধাক্কাটা কিভাবে আস্তে আস্তে গোটা ভারতীয় অর্থনীতিতে ছড়িয়ে পড়ল, চলুন সেটাই এখন দেখি। পুরো ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো। মতিলাল ওসওয়ালের এই কথাটা পুরো ব্যাপারটা বুঝতে খুব সাহায্য করে। ভাবুন তো, ভারতীয় অর্থনীতিটা যদি একটা বিশাল মেশিন হয়, তাহলে তেল হলো তার জ্বালানি। এখন সেই জ্বালানির দামই যদি হু হু করে বেড়ে যায়, তাহলে তো পুরো মেশিনটাতেই একটা ঘর ঘর আওয়াজ শুরু হবে, তাই না? পুরো সিস্টেমটাই তো ধাক্কা খাবে। এই যে দেখুন, এটাই হলো সেই ডমিনো এফেক্ট। পরপর কি ঘটছে? 1. তেলের দাম বাড়ল, সাথে সাথে আমাদের আমদানির বিলও বেড়ে গেল। 2. এই বিল মেটাতে গিয়ে আমাদের বেশি ডলার খরচ করতে হচ্ছে, ফলে টাকার দাম কমে গেল, মানে টাকা দুর্বল হয়ে পড়ল। 3. টাকা দুর্বল হওয়ার মানে হলো বিদেশ থেকে আনা সবকিছুর দাম বেড়ে গেল, যা সরাসরি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিল। আর শেষে যখন মুদ্রাস্ফীতি বাড়ে, তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বিরাট চাপের মধ্যে পড়ে যায় যে সুদের হার নিয়ে কি সিদ্ধান্ত নেবে। আর বাস্তবে এর প্রভাবটা ছিল মারাত্মক। মার্চ 2026-এ $1 দাম গিয়ে পৌঁছায় 92.47 টাকায়। এটা একটা অল টাইম রেকর্ড ছিল। এর সোজা মানে হলো, বিদেশ থেকে যা কিছু আমদানি করা হতো, সেটা ইলেকট্রনিক্স হোক বা অন্য যে কোনো জিনিস, সব কিছু রাতারাতি আরও দামি হয়ে গেল। আচ্ছা, অর্থনীতি তো গেল, এবার আসা যাক শেয়ার বাজারে। তেলের দাম বাড়ার প্রভাবটা এখানে কিভাবে পড়ল? কারণ একটা মজার ব্যাপার হলো, তেলের দাম বাড়লে কিন্তু সব কোম্পানির ক্ষতি হয় না। কিছু সেক্টর বিশাল ক্ষতির মুখে পড়ে, আবার কিছু সেক্টরের পোয়া বাড়ো হয়।
বাজারের মধ্যে যে কি পরিমাণ ভয় ঢুকে গিয়েছিল সেটাই চার্টটা দেখলেই বোঝা যায়। দেখুন, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআইরা যারা আমাদের মার্কেটে প্রচুর টাকা ঢালে, তারা মাত্র 2 সপ্তাহে 34,000 কোটি টাকার শেয়ার বেচে দিয়ে বাজার থেকে বেরিয়ে গিয়েছিল। আর অন্যদিকে ইন্ডিয়া ভিআইএক্স, যেটাকে ফিয়ার ইন্ডেক্স বা ভয়ের সূচকও বলা হয়, সেটা 1 মাসে 65% বেড়ে যায়। মানে বাজারে রীতিমতো প্যানিক শুরু হয়ে গিয়েছিল। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। একদিকে এয়ারলাইন্স, পেইন্টস, কেমিক্যালস বা লজিস্টিক্সের মতো সেক্টরগুলো, যাদের খরচ সরাসরি তেলের দামের ওপর নির্ভর করে, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর অন্যদিকে ওএনজিসি বা অয়েল ইন্ডিয়ার মতো কোম্পানি, যারা নিজেরাই তেল তোলে আর বিক্রি করে, তাদের তো আয় বেড়ে যায়। এমনকি যুদ্ধের খবরের কারণে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতের স্টকগুলোর দামও বাড়তে শুরু করে। এই দুটো সেক্টরের গল্পটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। একদিকে ভাবুন এয়ারলাইন্সের কথা, যাদের মোট খরচের প্রায় 35 থেকে 40% চলে যায় জেট ফুয়েলে। তেলের দাম বাড়া মানে তাদের লাভের কুড়ি গুণে গুণে কমে যাওয়া। আর ঠিক তার উল্টো দিকে আছে ওএনজিসি, যাদের ক্ষেত্রে তেলের দাম প্রতি $1 বাড়লেই বার্ষিক আয় প্রায় 6,180 কোটি টাকা বেড়ে যায়। কি বিশাল একটা তফাৎ! তো এই রকম একটা টালমাটাল পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী কি করবেন? এখন আমরা এই আলোচনার একদম শেষ এবং সম্ভবত সবথেকে জরুরি অংশে চলে এসেছি। এখানে আমরা কিছু কাজের স্ট্র্যাটেজি বা কৌশলের কথা বলবো। আর প্রথম আর সবথেকে জরুরি নিয়মটা হলো, প্যানিক করে নিজের এসআইপি বন্ধ করা যাবে না। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। কারণটা খুব সহজ। যখন বাজার নিচের দিকে থাকে, তখন এসআইপির মাধ্যমে আসলে কম দামে বেশি ইউনিট কেনা যায়। এসআইপি বন্ধ করে দিলে শুধু যে লোকসানটা পাকা হয়ে যায় তাই নয়, বরং মার্কেট যখন আবার ঘুরে দাঁড়াবে, সেই লাভের সুযোগটাও পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। এই সময়ে কিছু স্মার্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন নিজের পোর্টফোলিওটা একবার খতিয়ে দেখা দরকার। যদি সেখানে এয়ারলাইন্স বা পেন্টসের মতো তেল নির্ভর স্টক বেশি থাকে, তাহলে একটু ভেবে দেখার দরকার আছে। সোনার মতো জিনিসে বিনিয়োগ একটা হেজ বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে, কারণ এই সময়ে সোনার দাম সাধারণত বাড়ে। ফার্মা আর এফএমসিজির মতো সেক্টরগুলো কিন্তু এই ধরনের পরিস্থিতিতে অনেক বেশি সেফ বা নিরাপদ থাকে। আর হ্যাঁ, এই অনিশ্চয়তার বাজারে বড় কোনো লোন বা ইএমআই এর বোঝা ঘাড়ে না নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর পুরো বাজারের হাওয়া কোন দিকে বইছে সেটা বোঝার জন্য এই 3টে নম্বরের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি। 1 নম্বর, ব্রেন্ট ক্রুড তেলের দাম। 2 নম্বর, ডলারের তুলনায় টাকার এক্সচেঞ্জ রেট। আর 3 নম্বর, ইন্ডিয়া ভিক্স বা সেই ফিয়ার ইন্ডেক্স। এই 3টে জিনিসই বলে দেবে বাজারের মুড কেমন। আর শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, পুরো ব্যাপারটা দেখার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে শর্ট টার্মে বা কিছু দিনের জন্য বাজারের এই পতনটা খুবই ভয়ের ব্যাপার, কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেন, তাদের জন্য এই পতনটা আসলে কম দামে ভালো শেয়ার কেনার একটা অসাধারণ সুযোগও বটে। প্রত্যেকটা সংকটই কিন্তু নিজের সাথে একটা সুযোগও নিয়ে আসে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন মার্কেট এভাবে টলমল করে, তখন আসল ঝুঁকিটা কোথায় থাকে? খবরের শিরোনামগুলোতে, নাকি সেই খবর দেখে আমাদের ভয় পেয়ে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?